দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, তেল আবিবে ইসরায়েলি সেনা সদর দফতরে ড্রোন হামলা। এরপর জানিয়ে দিব হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে 6 ইসরায়েলি সেনা নিহত। এদিকে তেহরানে নির্মাণ করা হবে টানেল নেটওয়ার্ক। এরপর জানিয়ে দিব ট্রাম্প বাইডেন বৈঠক, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি। আরও জানিয়ে দিব ইউক্রেনকে আরও সমর্থনের প্রতিশ্রুতি ব্লিংকেনের। সর্বশেষ জানিয়ে দিব বিক্ষোভে উত্তাল পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে 6 ইসরায়েলি সেনা নিহত। লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে অন্তত 6 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। বুধবার 13 নভেম্বর দক্ষিণ লেবাননে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। জানা গেছে ইসরায়েলি সেনারা একটি ভবনে আঘাত হানে। ওই ভবনটিতে সেনারা আগেই বোমা হামলা করেছিল। অভিযানের সময় ইসরায়েল বাহিনী ভেবেছিল ভবনটি খালি রয়েছে, তবে সেখানে প্রবেশের পর হিজবুল্লাহ যোদ্ধাদের মুখোমুখি পড়েন ইসরায়েলি সেনারা। এ সময় প্রতিরোধ যোদ্ধাদের হাতে অন্তত 6 জন ইসরায়েলি সেনা নিহত হন। এদিকে হিজবুল্লাহ মঙ্গলবার 12 নভেম্বর বলেছে, গত সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লাহর ওপর আক্রমণ বৃদ্ধির পর থেকে তাদের যোদ্ধারা অন্তত 100 ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। পাশাপাশি আরও 1000 ইসরায়েলি সৈন্যকে আহত করার দাবি করেছে লেবাননের গোষ্ঠীটি। তবে এই আক্রমণ শুরু হওয়ার পর থেকে নিহত যোদ্ধাদের কোনো তথ্য বা বিবরণ প্রকাশ করেনি হিজবুল্লাহ। ধারণা করা হয় কয়েকশো থেকে 1000-এর বেশি যোদ্ধা প্রাণ হারিয়েছেন। ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক ব্রেট হোলমগ্রেন মঙ্গলবার বলেছেন, মার্কিন মূল্যায়ন বলছে হিজবুল্লাহর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, তবে ইসরায়েলের সীমান্তে তাদের স্থলবাহিনী অনেকাংশে অক্ষত রয়েছে। হোলমগ্রেন আরও বলেন, হিজবুল্লাহর এখনও বিদেশে হামলা চালানোর সক্ষমতা রয়েছে। তেল আবিবে ইসরায়েলি সেনা সদর দপ্তরে ড্রোন হামলা। তেল আবিবে ইসরায়েলি সামরিক বাহিনীর সদর দপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইরান সমর্থিত লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটির দাবি, বুধবার তেল আবিবের প্রাণকেন্দ্রে তারা এই হামলা চালিয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র খাত তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান কার্যালয়ে বিস্ফোরক বোঝাই ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এই হামলায় সেখানে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি ঘটেছে কিনা সেই বিষয়ে কিছু জানায়নি হিজবুল্লাহ। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, লেবানন থেকে ছড়া 2টি ড্রোন ও 40টি প্রজেক্টাইলে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রাম্প বাইডেন বৈঠক, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি। হোয়াইট হাউসে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার 13 নভেম্বর হোয়াইট হাউসে ট্রাম্পকে স্বাগত জানান বাইডেন। গত 5 নভেম্বরের নির্বাচনে জয়ের পর এই প্রথম হোয়াইট হাউসে গেলেন হবু প্রেসিডেন্ট ট্রাম্প। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে দুই নেতার। বাইডেনের কাছে পরাজিত হয়েই হোয়াইট হাউস ছাড়তে হয়েছিল ট্রাম্পকে। এবার বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে ফের যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ফিরছেন ট্রাম্প। 2025 সালের 20 জানুয়ারি প্রেসিডেন্ট পদে শপথ নেবেন তিনি। তার 2 মাস আগে বুধবার হোয়াইট হাউসে পা রাখলেন ট্রাম্প। নির্বাচনে জয় পাওয়ার জন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাইডেন। তিনি ট্রাম্পকে বলেছেন, আবার স্বাগতম। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে বলে ট্রাম্পকে আশ্বস্ত করেছেন বাইডেন। এবারের নির্বাচনেও প্রথমে ট্রাম্পের প্রতিপক্ষ ছিলেন বাইডেন, কিন্তু তার বয়সের কারণে খোদ ডেমোক্রেটরাই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে প্রশ্ন তুলেছিল। এমন পরিস্থিতিতে নির্বাচনের মাত্র কয়েক মাস আগে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বাইডেন। বাইডেনের পরিবর্তে কমলা হ্যারিস প্রতিদ্বন্দ্বিতা করেন ট্রাম্পের বিপরীতে, কিন্তু পরাজিত হন। তেহরানে নির্মাণ করা হবে টানেল নেটওয়ার্ক। ইরানের রাজধানী তেহরানে নির্মাণ করা হবে প্রতিরক্ষামূলক টানেল নেটওয়ার্ক, এমনটাই জানিয়েছেন তেহরানের সিটি কাউন্সিলের পরিবহন বিষয়ক বিভাগের প্রধান। ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স বলছে, ইসরায়েলি আক্রমণ থেকে রক্ষা পেতেই এই টানেল নেটওয়ার্ক নির্মাণ করা হচ্ছে। তাসনিম নিউজকে তেহরান সিটি কাউন্সিলের পরিবহন শাখার প্রধান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো তেহরানের প্রতিরক্ষামূলক সুবিধা
সহ একটি টানেল নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে। ইরানের শীর্ষ নেতৃত্বদের সুরক্ষার জন্যই এই টানেল নেটওয়ার্ক নির্মাণ। তিনি জানিয়েছেন, এই টানেলের এক প্রান্ত থাকবে সিটি সেন্টারের মেট্রো স্টেশনের কাছে এবং অপর প্রান্ত যুক্ত থাকবে ইমাম খোমেনি হাসপাতালে। তেহরানে টানেল নেটওয়ার্ক নির্মাণের এই ঘোষণা এমন এক সময় এলো যখন 1 মাসেরও কম সময় আগে ইসরায়েল শহরটিতে হামলা চালিয়েছিল। এর আগে গত 26শে অক্টোবর সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইরানে হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইডিএফ বলেছে, ইসরায়েলে ইরানের কয়েক মাসের ক্রমাগত হামলার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে। চলতি বছরের এপ্রিলে সিরিয়ায় ইরানের দূতাবাসে ইসরায়েলি হামলায় দেশটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হন। জবাবে তেহরান ইসরায়েলে 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়। এরপর ইসরায়েলও আবারও হামলা চালায় ইরানে। বিক্ষোভে উত্তাল পাকিস্তান। বিশ্বনন্দিত ক্রিকেট কিংবদন্তি এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল সারা দেশ। বিশেষ করে মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন। এ নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়েছেন সেদেশের মন্ত্রী ও বিরোধী নেতারা। পাকিস্তানের দ্য ডন এবং দ্য প্রিন্ট জানিয়েছে, ট্রাম্পের জয়লাভের পর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিকি ইনসাফ বা পিটিআই এর সমর্থকদের মধ্যে আশার আলো জেগে উঠেছে। দ্য ডন দ্য প্রিন্টের উদ্ধৃতি দিয়ে রাওয়ালপিন্ডি থেকে এএফপি এ খবর জানিয়েছে। পিটিআই নেতা সৈয়দ জুলফি বুখারী সংবাদ মাধ্যমকে বলেছেন, আমি রিপাবলিকান পার্টি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাস্কা এবং জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে ইমরান খানের ওপর দমনপীড়ন নিয়ে আলোচনা করব। তিনি বলেন, ইমরানের প্রতি ট্রাম্পের সফট কর্নার রয়েছে। ট্রাম্প ইমরানের কারাবাস নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। ইউক্রেনকে আরও সমর্থনের প্রতিশ্রুতি ব্লিংকেনের। ইউক্রেনকে আরও সমর্থনের প্রতিশ্রুতি দিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। এই সময়ের মধ্যে ন্যাটো জোটকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। বুধবার ব্রাসেলসে ন্যাটো সদর দপ্তরের মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকে ব্লিংকেন এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। খবর রয়টার্সের। ব্লিংকেন জানান, বাইডেন প্রশাসন ইউক্রেনকে সামরিক ও কূটনৈতিক সহায়তা আরও জোরালো করবে। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত এ সমর্থন জারি থাকবে। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তায় উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া দাবি করে এবং সেই প্রতিক্রিয়া দেওয়া হবে। ইউক্রেনকে সমর্থন দিতে ন্যাটোকে কৌশলগত দিক থেকে আরো জোরদার করা প্রয়োজন, বিশেষ করে ন্যাটোর প্রতিরক্ষা শিল্প ক্ষেত্রে। বাইডেন প্রশাসন ইউক্রেনকে দীর্ঘমেয়াদী লড়াই বা রাশিয়ার বিরুদ্ধে শক্তিশালী অবস্থান থেকে শান্তি আলোচনার প্রস্তুতির জন্য সর্বাত্মক সহায়তা দিচ্ছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বিষয়ে প্রশ্ন তুলেছেন। তিনি যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতিও দিয়েছেন, যদিও কিভাবে তা করবেন এখনো স্পষ্ট করেননি। আগামী 20 জানুয়ারি বাইডেন দায়িত্ব ছাড়বেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রথমবারের মতো ইসরায়েলি প্রধান বিমান ঘাঁটিতে হামলা হিজবুল্লাহর। এরপর জানিয়ে দিব জেরুজালেমে কর্মকর্তাদের আটক, ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ফ্রান্সের। এদিকে ট্রাম্পের প্রত্যাবর্তনে মার্কিন তুর্কি সম্পর্ক কোন পথে এগোবে। এরপর জানিয়ে দিব দ্বীপ নিয়ে ইরান আমিরাতের বিরোধ, 100 বছরের মানচিত্র উত্থাপন তেহরানের। আরো জানিয়ে দিব ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন প্রমাণ নেই বলছে IAEA। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনকে সমর্থন জোরদারে প্রতিশ্রুতি ব্লিংকেনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। জেরুজালেমে কর্মকর্তাদের আটক, ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ফ্রান্সের। জেরুজালেমে ফ্রান্স নিয়ন্ত্রিত একটি সম্পত্তিতে সশস্ত্র ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর প্রবেশ ও কূটনৈতিক কর্মকর্তাদের আটক নিয়ে চটেছে ইউরোপের দেশটি। এ ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে তা নিয়ে সতর্কের পাশাপাশি ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে ফ্রান্স। স্থানীয় সময় মঙ্গলবার 12 নভেম্বর ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হয়। এর আগে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যানুয়েল
ব্যারট বলেছেন, জেরুজালেমে সশস্ত্র ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর প্রবেশের ঘটনা পুনরাবৃত্তি যেন আর না ঘটে। জেরুজালেমে ফ্রান্স পরিচালিত 4টি স্থান রয়েছে। গত 7 নভেম্বর শহরের মাউন্ট অব দ্য অলিভস নদীর পেটারনস্টার চার্চের কম্পাউন্ড পরিদর্শনে যান ফ্রান্সের কূটনৈতিক মর্যাদা সম্পন্ন 2 কর্মকর্তা। পরে ইসরায়েলি পুলিশ তাদের আটক করে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানান, তারা ইসরায়েলি সশস্ত্র বাহিনীকে এই অঞ্চলে প্রবেশ সহ্য করবে না। এই ঘটনা যেন আর না ঘটে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গাজায় ব্যবহৃত আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানানোর পর ফ্রান্স ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও খারাপ হয়েছে। ফরাসি সরকার প্যারিসে একটি বাণিজ্য মেলায় ইসরায়েলি অস্ত্র সংস্থাগুলোকে প্রদর্শন নিষিদ্ধ করার চেষ্টা করেছিল। গাজা ও লেবাননের যুদ্ধে ইসরায়েলের আচরণে ক্রমবর্ধমান অস্বস্তি হয়ে উঠেছে ইউরোপের দেশটি। দ্বীপ নিয়ে ইরান আমিরাতের বিরোধ, 100 বছরের মানচিত্র উত্থাপন তেহরানের। দীর্ঘদিন ধরে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দ্বীপকে নিয়ে আরব আমিরাতের সাথে বিরোধ চলছে ইরানের। তেহরান দ্বীপগুলোকে নিজেদের বলে দাবি করে আসছে। সম্প্রতি এর পক্ষে তারা 1908 সালের একটি ব্রিটিশ মানচিত্র পেশ করেছে। বিরোধপূর্ণ দ্বীপগুলো হল আবু মুসা, গ্রেটার তুনব এবং লেজার তুনব। হরমুজ প্রণালীর প্রবেশ পথে দ্বীপগুলোর অবস্থান। আরব উপসাগর থেকে ওমান উপসাগরে প্রবেশের জন্য তেল ট্যাঙ্কারগুলোকে এই দ্বীপপুঞ্জ পাড়ি দিতে হয়। ইরান দেখিয়েছে যে 1908 সাল থেকে দ্বীপগুলোকে নিয়ন্ত্রণ করত ব্রিটেন। এরপর যখন তারা সেখান থেকে বাহিনী প্রত্যাহার করে নেয়, ইরান এগুলো নিয়ন্ত্রণে নেয়। এদিকে দ্বীপগুলোকে নিজেদের বলে দাবি করছে সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে শারজাহ আমিরাত আবু মুসা দ্বীপকে আর রাস আল খাইমার আমিরাত অন্য দুটিকে নিজেদের বলে দাবি করেছে। গত মাসে দ্বীপপুঞ্জে ইরানের দখলের নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছিল ইইউ ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ। এতে দুই দেশের মাঝে বিরোধ আরো ঘনীভূত হয়। পরে 130 বছর আগের ওই মানচিত্র পেশ করে ইরান। প্রথমবারের মতো ইসরায়েলি প্রধান বিমান ঘাঁটিতে হামলা হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলি বিমান বাহিনীর একটি প্রধান ঘাঁটিতে ব্যাপক রকেট হামলা চালিয়েছে। মঙ্গলবার আক্রমণটি ইসরায়েলি বাহিনীর অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে বলেই জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। এ বিষয়ে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে যে তারা ইসরায়েলের হাহটরিম বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে, যা ইসরায়েলি বিমান ঘাঁটির একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। এখানে ইসরায়েলি বিমান বাহিনীর বিভিন্ন সামরিক সরঞ্জাম, পরিবহন ইউনিট এবং একটি ইঞ্জিন কারখানা রয়েছে। ঘাঁটিটি দখলকৃত হাইফা শহরের দক্ষিণে এবং লেবানন ফিলিস্তিন সীমান্ত থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। হিজবুল্লাহ জানায়, এই হামলাটি তাদের খাইবার অপারেশন সিরিজের একটি অংশ। অপারেশনটি ইসরায়েলের গুরুত্বপূর্ণ গোয়েন্দা ঘাঁটি এবং অন্যান্য কৌশলগত স্থানগুলোতে আক্রমণের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এছাড়াও হিজবুল্লাহ ইসরায়েলের হুনিন বেরাকে রামিম ব্রিগেডের কমান্ড সেন্টারে একটি ড্রোন হামলা চালায়। সেখানে সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ট্রাম্পের প্রত্যাবর্তনে মার্কিন তুর্কি সম্পর্ক কোন পথে এগোবে? মার্কিন নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তন তুর্কি মার্কিন সম্পর্কের ক্ষেত্রে কিছু ইতিবাচক সম্ভাবনা সৃষ্টি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাদের আশা, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন রাশিয়া ইউক্রেন সংকট এবং উত্তর সিরিয়া সন্ত্রাসী সমস্যা নিয়ে অগ্রগতি আনতে পারে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সহযোগিতা আরও বাড়তে পারে, কারণ ট্রাম্প এবং তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক মার্কিন কর্মকর্তারা মনে করছেন সিরিয়া এবং ইউক্রেন ইস্যুতে উভয় দেশের মধ্যে সমন্বয় বাড়ানো সম্ভব হতে পারে। ট্রাম্পের জয়ে বিশ্ব নেতাদের মধ্যে এরদোগান সর্বপ্রথম ট্রাম্পকে অভিনন্দন জানান এবং টেলিফোনে তার সঙ্গে আলাপ করেন। এরদোগান তাকে বন্ধু হিসেবে উল্লেখ করে সহযোগিতা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেন এবং গাজা ও লেবাননে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে আহ্বান জানান। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও সিরিয়ায় নিযুক্ত বিশেষ রাষ্ট্রদূত জেমস জেফরি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে তুর্কি মার্কিন সম্পর্ক কিছুটা উন্নতি হয়েছে, তাই তুরস্কের সঙ্গে সম্পর্কের বিষয়ে ট্রাম্প আরও সক্রিয় ভূমিকা নিতে পারেন।
ইউক্রেনকে সমর্থন জোরদারের প্রতিশ্রুতি ব্লিংকেনের। ব্রাসেলস থেকে ইউক্রেনকে আরও সমর্থনের প্রতিশ্রুতি দিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বুধবার 13 নভেম্বর ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকে ব্লিংকেন জানান, বাইডেন প্রশাসন ইউক্রেনকে সামরিক ও কূটনৈতিক সহায়তায় আরও জোরালো করবে। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পূর্ব পর্যন্ত এই সমর্থন জারি থাকবে। এই সময়ের মধ্যে ন্যাটো জোটকে শক্তিশালী করারও উদ্যোগ নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ব্রাসেলসে ন্যাটো সদর দফতরে ব্লিংকেন বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তায় উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া দাবি করে এবং সেই প্রক্রিয়া দেওয়া হবে। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বিষয়ে প্রশ্ন তুলেছেন। তিনি যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন, যদিও কিভাবে তা করবেন তা এখনো স্পষ্ট করেননি। আগামী 20 জানুয়ারি বাইডেন দায়িত্ব ছাড়বেন। ব্লিংকেন বলেন, ইউক্রেনকে সমর্থন দিতে ন্যাটোকে কৌশলগত দিক থেকে আরও জোরদার করার প্রয়োজন রয়েছে, বিশেষ করে ন্যাটোর প্রতিরক্ষা শিল্প ক্ষেত্রে। তিনি জানান, বাইডেন প্রশাসন ইউক্রেনকে দীর্ঘমেয়াদী লড়াই বা রাশিয়ার বিরুদ্ধে শক্তিশালী অবস্থান থেকে শান্তি আলোচনার প্রতিশ্রুতির জন্য সর্বাত্মক সহায়তা দিচ্ছে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করেছে এমন প্রমাণ নেই বলছে IAEA। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করেছে এমন কোনো প্রমাণ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাছে নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি। মঙ্গলবার 12 নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে চলমান জলবায়ু সম্মেলনে এই কথা বলেন তিনি। খবর IRN এর। বাকুতে চলমান জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন COP29 এর ফাঁকে IAEA প্রধান গ্রোসি স্পষ্ট করে বলেন, তেহরান সফরের সময় ইরানি কর্মকর্তাদের সঙ্গে কথিত নিরাপত্তা ইস্যুগুলো সমাধানের বিষয়ে তিনি আশাবাদী। IAEA বলেন, এই যে ফাঁক, এই যে অবস্থার অভাব, এটা এমন একটি ভবিষ্যতের ইঙ্গিত যেখানে পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হয়ে দাঁড়াতে পারে। এটা আমরা হতে দিতে পারি না। আমাদের এই সমস্যার সমাধান করতে হবে। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি করার বিষয়টি নিয়ে IAEA উদ্বিগ্ন কিনা এমন প্রশ্নের জবাবে রাফায়েল গ্রোসি স্পষ্ট করে বলেন, IAEA এর কাছে এমন কোনো প্রমাণ নেই যা এই দাবিকে সমর্থন করে। এর আগে মার্কিন সম্প্রচার মাধ্যম CNN-কে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রোসি বলেছিলেন, ইরান সফরের উদ্দেশ্য দেশটির পরমাণু কর্মসূচি ইস্যুতে বাকি থাকা বিষয়গুলো নিয়ে কূটনৈতিক সমাধান খোঁজা। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। তেল আবিবে ইসরায়েলি সেনা সদর দফতরে ড্রোন হামলা। এরপর জানিয়ে দিব, গাজায় ত্রাণ সহায়তায় ওয়াশিংটনের দাবি মানতে পারছে না আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো। এদিকে ট্রাম্পের কাছে গাজা ও লেবাননে যুদ্ধবিরতির দাবি আরব মার্কিন ভোটারদের। এরপর জানিয়ে দিব, ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় যুক্তরাষ্ট্রের। আরও জানিয়ে দিব, নিজেদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভারত। সর্বশেষ জানিয়ে দিব, তেহরানে নির্মাণ করা হবে টানেল নেটওয়ার্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ট্রাম্পের কাছে গাজা লেবাননে যুদ্ধবিরতির দাবি আরব মার্কিন ভোটারদের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় ডোনাল্ড ট্রাম্পের কাছে গাজা ও লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার জন্য তৎপরতা শুরু করার দাবি জানিয়েছেন দেশটির মুসলিম ও আরব বংশোদ্ভূত মার্কিন ভোটাররা। মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে স্থায়ী হয়েছেন এবং নাগরিকত্ব অর্জন করেছেন এমন ব্যবসায়ী ও উদ্যোক্তাদের একটি বাণিজ্যিক সংস্থা রয়েছে। সেটির নাম মিনা আমেরিকান চেম্বার অব কমার্স। MACCর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে অবস্থিত। সম্প্রতি গাজা এবং লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার জন্য ট্রাম্পকে তৎপর হওয়ার অনুরোধ করে চিঠি দিয়েছে MACC। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সেই চিঠিটি পোস্ট করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ভোট চেয়ে গত 26 অক্টোবর লেবানিজ আমেরিকান ভোটারদের উদ্দেশ্যে চিঠি দিয়েছিলেন আপনি। পুরো আরব মার্কিন কমিউনিটি সেই চিঠিতে সাড়া দিয়েছে। আর কিছুদিনের মধ্যেই আপনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন।
তেল আবিবে ইসরায়েলি সেনা সদর দপ্তরে ড্রোন হামলা। তেল আবিবে ইসরায়েলের সামরিক বাহিনীর সদর দপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইরান সমর্থিত লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটির দাবি, বুধবার তেল আবিবের প্রাণকেন্দ্রে তারা এই হামলা চালিয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্রখ্যাত তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান কার্যালয়ে বিস্ফোরক বোঝাই ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এই হামলায় সেখানে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি ঘটেছে কিনা সেই বিষয়ে কিছু জানায়নি হিজবুল্লাহ। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, লেবানন থেকে ছোড়া 2টি ড্রোন ও 40টি প্রজেক্টাইলে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া তেল আবিবের কোন এলাকা লক্ষ্য করে এসব ড্রোন ও প্রজেক্টাইল ছোড়া হয়েছিল সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনো তথ্য জানায়নি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের কিরিয়া সামরিক ঘাঁটিতে প্রথমবারের মতো বিমান হামলা চালিয়েছেন হিজবুল্লাহর যোদ্ধারা। কিরিয়ার সামরিক ঘাঁটিটি ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও কর্মীদের সদর দপ্তর হিসেবে ব্যবহার করা হয়। একই সঙ্গে ইসরায়েলের যুদ্ধ ব্যবস্থাপনা ও বিমান বাহিনীর যুদ্ধ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান কর্তৃপক্ষের কার্যালয় সেখানে রয়েছে। গাজায় ত্রাণ সহায়তা, ওয়াশিংটনের দাবি মানতে পারছে না আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো। বর্তমানে গাজায় ত্রাণ কার্যক্রমে ইসরায়েল বাধা দিচ্ছে না। মঙ্গলবার 12 নভেম্বর এক বিবৃতিতে একথা বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তাদের ভাষ্য, গাজার ফিলিস্তিনিদের মানবিক পরিস্থিতি কতটা বিপর্যকর সে বিষয়টি জানে ওয়াশিংটন। বুধবার 13 নভেম্বর এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন 13 অক্টোবর তাদের মিত্র ইসরায়েলকে একটি চিঠি দিয়েছিলেন। ওই চিঠিতে 30 দিনের মধ্যে গাজার মানবিক পরিস্থিতি মোকাবেলায় কি পদক্ষেপ নিতে হবে এ সংক্রান্ত একটি তালিকা দেওয়া হয়েছিল। এটি করতে ব্যর্থ হলে ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধ করে দেবার হুঁশিয়ারি দিয়েছিল ওয়াশিংটন। মঙ্গলবার নির্ধারিত সময়সীমার শেষ দিনে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেলকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কিছু বলতে অস্বীকার করেন। তবে তিনি সাংবাদিকদের বলেন, ইসরায়েল মার্কিন দাবিগুলো পূরণের জন্য পদক্ষেপ নিয়েছে এবং ওয়াশিংটন পরিস্থিতি মূল্যায়ন অব্যাহত রেখেছে। প্যাটেল বলেন, আমরা কিছু অগ্রগতি দেখেছি, আমরা আরো কিছু পরিবর্তন দেখতে চাই। আমরা বিশ্বাস করি যে মার্কিন হস্তক্ষেপ না হলে এই পরিবর্তনগুলো কখনোই ঘটত না। তেহরানে নির্মাণ করা হবে টানেল নেটওয়ার্ক। ইরানের রাজধানী তেহরানে নির্মাণ করা হবে প্রতিরক্ষামূলক টানেল নেটওয়ার্ক, এমনটাই জানিয়েছেন তেহরানের সিটি কাউন্সিলের পরিবহন বিষয়ক বিভাগের প্রধান। ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স বলছে, ইসরায়েলি আক্রমণ থেকে রক্ষা পেতেই এই টানেল নেটওয়ার্ক নির্মাণ করা হয়েছে। তাসনিম নিউজকে তেহরান সিটি কাউন্সিলের পরিবহন শাখার প্রধান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো তেহরানে প্রতিরক্ষামূলক সুবিধা সহ একটি টানেল তৈরি করা হচ্ছে। ইরানের শীর্ষ নেতৃত্বদের সুরক্ষার জন্যই এই টানেল নেটওয়ার্ক নির্মাণ। তিনি জানিয়েছেন, এ টানেলের এক প্রান্তে থাকবে সিটি সেন্টার মেট্রো স্টেশনের কাছে এবং অপর প্রান্ত যুক্ত থাকবে ইমাম খোমেনি হাসপাতালে। তেহরানে টানেল নেটওয়ার্ক নির্মাণের এই ঘোষণা এমন এক সময় এলো যখন 1 মাসেরও কম সময় আগে ইসরায়েল শহরটিতে হামলা চালিয়েছিল। এর আগে গত 26 অক্টোবর সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইরানে হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইডিএফ বলেছে, ইসরায়েলে ইরানের কয়েক মাসের ক্রমাগত হামলার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে। চলতি বছরের এপ্রিলে সিরিয়ায় ইরানের দূতাবাস ইসরায়েলি হামলায় দেশটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হন। জবাবে তেহরান ইসরায়েলে 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়। এরপর ইসরায়েলও আবারও হামলা চালায় ইরানে। নিজেদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ভারত। নিজেদের তৈরি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তত্ত্বাবধানে
মঙ্গলবার হয়েছে উৎক্ষেপণ। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ডিআরডিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই উৎক্ষেপণের চিত্র পোস্ট করা হয়েছে। বলা হয়েছে, ভূমিতে অবস্থিত যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি ভূমি কিংবা জাহাজ থেকে ছোড়া যাবে। তবে পরীক্ষা হওয়া এই ক্ষেপণাস্ত্র এবং সেটির রেঞ্জ সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি ডিআরডিও। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক বিবৃতিতে বলেছেন, এটি সম্পূর্ণ ভারতের নিজস্ব উদ্যোগে এবং নিজেদের প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র। এই সফল পরীক্ষা ভবিষ্যতে আরও দেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির পথ উন্মুক্ত করে দিল। সাধারণত দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর রেঞ্জ 1000 কিলোমিটার বা তার চেয়ে বেশি হয়। এর আগে নির্ভয় এবং ব্রহ্ম নামের দুটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছিল ভারত। দুটোরই রেঞ্জ ছিল 1000 কিলোমিটার। ট্রাম্প দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় যুক্তরাষ্ট্রের। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন বিদায় নেয়ার আগ পর্যন্ত, অর্থাৎ নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত আগামী কয়েক সপ্তাহ ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা জোরদার করবে যুক্তরাষ্ট্র। ন্যাটো সদর দফতরে মিত্র দেশগুলোর দূত ও ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আগে বুধবার 13 নভেম্বর ব্লিংকেন এক সংবাদ সম্মেলনে বলেন, ইউক্রেন যাতে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কার্যকরভাবে আত্মরক্ষা করতে পারে তা নিশ্চিত করতে আমরা যা করছি তা অব্যাহত থাকবে। রুশ বাহিনীর পাশাপাশি ইউক্রেনে উত্তর কোরিয়ার সেনা পাঠানোর বিষয়ে ব্লিংকেন বলেন, এর কড়া জবাব দেয়া হবে। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ইউক্রেনে উত্তর কোরিয়ার 12,000 সেনা পাঠানো হয়েছে। এই সেনাদের বেশিরভাগই রাশিয়ার কুরস্ক অঞ্চলে মোতায়েন করা হবে বলে মনে করা হচ্ছে। ব্লিংকেন যখন কথা বলছিলেন ঠিক তখন 73 দিনের মধ্যে কিয়েভে প্রথমবারের মতো অসংখ্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ছড়ে রাশিয়া। এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনীয়দের যুদ্ধ চালিয়ে যেতে নিরুৎসাহিত করার প্রয়াসে রাশিয়া হামলা জোরদার করেছে।